বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। নৃত্যায় নুপুর চ্যানেলের আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। দিনটা ছিল 29 সেপ্টেম্বর। আসলে ডেটটা না বলে তোমাদেরকে বরঞ্চ এটা বলি, সেই দিন অ্যাকচুয়ালি কী ছিল। সেই দিন ছিল দুর্গাপুজোর সপ্তমী। হ্যাঁ, সপ্তমীর দিন দুপুরের, মানে দুপুর বলবো না, সারা দিনের ভিডিও এটা। তো ঘুম থেকে উঠেই লেগে পড়েছি। মেন যে কাজটা করে নিলে সারা দিনের মতন একটা বেশ রিলিফ হয়, মানে সকালবেলা ঘুম থেকে উঠেই যদি ফ্রেশ হয়ে এই কাজটা করে নেওয়া যায় তাহলে অনেকটাই নিশ্চিন্ত থাকা যায়। কারণ পুজো এমন একটা জিনিস, যত দেরি করে হয় না ততই যেন একটা মনের মধ্যে কেমন একটা হয়। যদিও রোজ দিন এটা সম্ভব হয় না যে আমি ঘুম থেকে উঠেই আগে পুজো দিয়ে নেবো, কিন্তু বিশেষ বিশেষ দিনগুলোতে একটু চেষ্টা করি যাতে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে যেন এই কাজটা করে নেওয়া যায়। তো সেই দিন যেহেতু পুজোর দিন ছিল, সপ্তমী ছিল, তাই আমার ঘরে সেরকম কোনো কাজ ছিল না। তো ঘুম থেকে উঠেই বাসি কাজ সেরে স্নান করে আমি পুজো দিতে চলে এসেছিলাম। আর সেই সময় যেহেতু মিষ্টি আর রোমিও দুজনেই ঘুমাচ্ছিল, তাই আমার অনেকটাই সুবিধা হয়েছিল। ঠাকুরের জন্য এই নতুন চাদরটা নিয়ে এসেছিলাম, তো পেতে দিলাম। দেখো, ঠাকুরের চাদরটা পেতে দিয়ে এবার সব ঠাকুরকে স্নান করিয়ে দেন পুজো দেবো। কিন্তু জানো, একটাই মানে কষ্ট থেকে গেছিলো সেই দিন পুজো দেওয়ার সময়। আমি ফুল আনতে পারিনি, বা ঠাকুরের জন্য কোনো ভালো মিষ্টি বা ফল কিছুই সেদিন রাখা ছিল না। যা ছিল সব ফ্রিজার। আমাদের ফ্রিজে যেহেতু ননভেজ থাকে, তাই সেগুলো তো ঠাকুরকে দেওয়া যাবে না। আমি ঠাকুরের জন্য সবসময় আলাদা করে জিনিসপত্র রেখে দিই, তারপরে বাকি জিনিসগুলো আমি ফ্রিজে ঢোকাই। তো সেই দিন এই একটা মনের মধ্যে একটু খুচখুচানি ছিল যে ঠাকুরের জন্য একটু ফুলও আনা হলো না, বা কোনো মিষ্টি বা ফলও রাখা ছিল না ঘরে। তো যাই হোক, কী করা যাবে, যেটা আছে সেটা দিয়েই পুজো দিলাম, কিছু করার নেই। মানে মনের মধ্যে এই দ্বন্দ্বটা তো থেকেই গেল যে আমরা পুজো গণ্ডার দিনে ভালো মন্দ খাচ্ছি, আর ঠাকুরকে একটু সামান্য ফল মিষ্টি দিতে পারবো না, এটা কি হয়? কিন্তু মাঝে মাঝে এরকম সিচুয়েশনে চলে আসে যে কি করব। ইচ্ছা আছে যদি কোনো দিনও ঠাকুরের আশীর্বাদে একটা আলাদা আমি কি বলবো, এই পুজোর ঘর যদি করতে পারি ঠাকুরের জন্য আলাদা করে, তাহলে নিশ্চয়ই সেখানে একটা ছোট্ট ঠাকুরের জন্য একটা ফ্রিজ কেনার ইচ্ছা আছে। এটা আমার অনেক দিনের ইচ্ছা। যেহেতু আমাদের আলাদা করে ঠাকুর ঘর নেই, সেই জন্য এই জিনিসগুলো আমি এখনও ফুলফিল করতে পারিনি। দেখা যাক ঠাকুর কতদিনে সব আশা আকাঙ্ক্ষা পূরণ করে, তাহলে এক একটা করে ধাপ নিশ্চয়ই এগোবো। এই যে ঠাকুরের জন্য যে সিংহাসনের মতন ক্যাবিনেটটা কিনেছি, এটাও অনেক দিনের ইচ্ছা ছিল। এটাও ফুলফিল করার জন্য অনেক ঠাকুরের কাছে প্রে করেছিলাম, তারপর ফাইনালি এটা হয়েছিল। কারণ আগে যে ঠাকুর যে সিংহাসনটায়, মানে যে টুলটায় বসে আছে না, ওই টুলটাই আগে মাটিতে ছিল। তোমরা অনেকেই হয়তো দেখে থাকবে, বা যারা না দেখেছিলে তাদেরকে আমি বলছি। কিন্তু বারবার মিষ্টি সেখানে ধরে ফেলতো হাত দিয়ে। ও তখন ছোট ছিল না, তো ধরে ফেলতো। এখন যেহেতু এটা উপরে আছে, তাই ও চাইলেও কিছু ধরতে পারে না। তো যাই হোক, সকাল সকাল পুজো দিয়ে আমি অনেকটাই কাজ এগিয়ে রাখলাম। এরপরে যখন মিষ্টি উঠবে, ডাইরেক্ট ওকে ফ্রেশ করে ওর ব্রেকফাস্টটা করাবো, তারপর বাকি কাজ সারবো। আর সেই দিন যেহেতু সপ্তমী ছিল, আমাদের বেরানোরও ছিল, তাই অনেকটা কাজ আমার এগিয়ে থাকলো। নর্মাল পুজো দেওয়ার দিন আর এই যে ঠাকুরের বিছানাপত্র পরিষ্কার করা বা সেগুলো চেঞ্জ করা, এই দিনগুলোতে একটু টাইম লাগে। তাই জন্যই আমি সেদিন একটু তাড়াতাড়ি উঠেছিলাম, যাতে ওদের ঘুমানো অবস্থাতে আমি এই কাজগুলো করে নিতে পারি। আর মানে বিশেষ করে মিষ্টি ঘুমানো অবস্থায় যদি এই কাজগুলো করে নেওয়া যায়, তাহলে আমার অনেকটাই তাড়াতাড়ি হয়। নাহলে ও যদি ঘুম থেকে উঠে যায়, ওকে অনেকটা টাইম দিতে হয় প্রথমে, তারপরে যদি আমি কাজ শুরু করি দেন অনেকটা লেট হয়ে যেত। যেহেতু সপ্তমীর দিন বেরানোর ছিল, সেই জন্য লেট করলে হবে না, মানে টাইম যতটা কাজে লাগানো যায়। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো অনেকটাই কাজ আমার এগিয়ে গেছে। এখন শুধু এই ঠাকুরের, সরস্বতী ঠাকুরের বিছানার চাদরটা চেঞ্জ করে তারপর ঠাকুরকে আমি খেতে দেবো। আর তার আগে এই সব পুরো জায়গাটা পুছেও নেবো, একবার পুছে নিয়ে তারপর ঠাকুরকে খেতে দেবো। ওই যে বললাম, সেই দিন একটা খুচখুচানি তো থেকেই গেছিলো, ঠাকুরের জন্য কোনো ফল মিষ্টি ছিল না। বাকি সবই প্রায় আমি 100% ঠিকঠাক করার চেষ্টা করেছিলাম। জানো, আমার কাছে চন্দন বাটা বা চন্দন কাঠ নেই, কিন্তু আমার কাছে যে জিনিসটা আছে, যেটা আমি রিসেন্টলি দোকানে পেয়েছি, সেটা হচ্ছে লাল চন্দনের গুঁড়ো বা সাদা চন্দনের গুঁড়ো। তো সেটা গঙ্গা জল বা তুমি নর্মাল জল দিয়ে গুলে ঠাকুরকে টিপ পরাতেই পারো অনায়াসে। পুজো দেওয়া অলমোস্ট ডান। ঠাকুরকে ধূপকাঠি আর প্রদীপ জ্বালিয়ে দিয়েছি। সারা ঘরে এবার একটু ঘুরিয়ে নেবো। আর ওদিকে আমি শুনতে পাচ্ছি একজন আস্তে আস্তে ঘুম থেকে উঠছে, একটু মা মা ডাকটা কানে আসছে। তো তার কাছেও যেতে হবে। দেখেছো, একদম পারফেক্ট টাইমিং। আমার পুজো দেওয়া ডান হলো, আর আমাদের ঘরের মহারানী ঘুম থেকে উঠলেন। এবার আমার পুরো টাইমটা যাবে ওনার সাথে। তো এই যে একটা কাজ হয়ে গেল, এই যদি ও ওঠার পরে আমি পুজো দিতে যেতাম, তাহলে মস্ত বড় একটা বিপদ হয়ে যেত। তো মিষ্টিকে বললাম, যাও তুমি গিয়ে জল খাও, আমি আসছি, আমার পুজো দেওয়া হয়ে গেছে। ও বলছে, মাম্মা পুজো, মাম্মা পুজো। আইলাম ইয়েস মাম্মা, পুজো ডান, তুমি যাও, আমি আসছি। এখনো আছে ওই নেলপালিশ, দেখি এখনো আছে। আচ্ছা, ঠিক আছে, কানে ঠিক আছে। কি গো, হলো তোমাদের? না, কারেন্টে রেডি হচ্ছি, বুঝতেও পারছি না কি যে রেডি হয়েছি। এই দেখো, আমি তো ঘামাচ্ছি না। ওই দেখো কাঁথন লেগে গেছে উপরে। আমি বিনা
না তাড়াতাড়ি কারেন্টে প্যান্ডেলে গিয়ে হাওয়া খাও। 12টার থেকে এখন বাজে 2:30, এতক্ষণ ধরে আমাদের কারেন্ট নেই, ভাবতে পারছি। মিষ্টি, হোয়াট ইজ ইওর লুক টুডে? ইয়েস আমি কি একটা করবো ভাবলাম, তাড়াতাড়ি তাড়াতাড়ি। ও আমার জুতো, চলো প্যান্ডেলে গিয়ে ভিডিও করবো। দেখতেই পেলে কত দেরি করে আমরা ঘর থেকে বেরালাম প্যান্ডেলে আসার জন্য। আর এতটাই দেরি হয়ে গেছে যে এসে সবার আগে আমাদেরকে লাঞ্চ করতে হলো, কারণ অলমোস্ট 90% লোকেদের সবার লাঞ্চ হয়ে গেছিলো, আমরাই বাকি ছিলাম কয়েকজন। তো আমরাও করে নিলাম। তারপরে লাঞ্চ সেরে দেখলাম এখানে তো পুজো টুজো সব কমপ্লিট, কারণ আমরা তো অনেক লেট করে এসে ফেলেছি। কখন থেকে রেডি হব ভাবছি, বাট হুট করে কারেন্টটাই চলে গেল, তাই রেডি হতেও লেট হয়ে গেল আর এখানে আসতেও লেট হয়ে গেল। খুব বেশি মানুষজনের সাথে দেখা হলো না দুপুরবেলা, কারণ অলমোস্ট সবাই খেতে ব্যস্ত ছিল আর খাবার পরে সবাই আস্তে আস্তে বাড়ি যাচ্ছিল, কারণ অনেকেই সকাল সকাল পুজোর জন্য এসেছিল প্যান্ডেলে। তো আমিও সবার সাথে বসে লাঞ্চটা সেরে নিলাম, ইভেন রোমিও তাই। মিষ্টি একটুখানি খেলো, কারণ ও তো যেহেতু খেলার সাথে পেয়ে গেছে তাই ও এখন খেলার দিকে মন চলে গেছে। তারপর এনার আবার একটু একটু করে আবার ঘুমও পাচ্ছিল। তো যেই ওকে বললাম যে মিষ্টি এখন নিনি করিস না, আমরা টাটা যাব, ও বাবা অমনি ওর নিনি গায়েব হয়ে গেছে। দেখো এখানে ওর বাবার সাথে বসে বসে আমরা করছিলাম ক্যাবের জন্য ওয়েট। আর এমনই অবস্থা, ক্যাবের ড্রাইভার দাদাই রাস্তা হারিয়ে ফেলেছে, জানি না কোথায় সে চলে গেছে। তখন থেকে আমরা ওয়েটই করে যাচ্ছি। ফাইনালি দাদা এলো আর ওনাকে আমরা জিজ্ঞাসা করলাম কি ব্যাপার স্যাপার। তো উনি বললো উনি নাকি ভুল রাস্তায় চলে গেছিলো। তো কোনো ব্যাপার না, ঠিক আছে একটু তো ওয়েট করাই যায়, ওনারাও আমাদের জন্য মাঝে মাঝে ওয়েট করে। ক্যাবে বসে একটু ভিডিও করে নিলাম, আসলে কিছুই না, ক্যামেরাটা অন করে নিজেকে নিজে দেখে নিলাম যে আমি দেখতে সুন্দর লাগছে কিনা। আর তারপরে যেন কী করেছি, ক্যাবের মধ্যে চালালাম আমাদের প্রিয় দুর্গাপুজোর ফেমাস সব সংস, বেঙ্গলি সংস, ইয়াস, যাতে আমরা আমাদের ভাইবসটা কন্টিনিউ করতে পারি। যদিও ক্যাবের ড্রাইভার দাদা কিছু বুঝছিল না, কিন্তু ওনার যেটা সব থেকে আমার ভালো লাগলো যে উনি একবারও আমাদেরকে বললেও না যে গানটা চেঞ্জ করতে বা বন্ধ করতে। কিন্তু এইসবের মাঝখানে একজন তার ঘুম ভুলে গেল, সব কিছু ভুলে গিয়ে মানে আনন্দে মত্ত হয়ে গেল। তারপরে এবার আস্তে আস্তে যেখানে আমাদের যাওয়ার জন্য আমরা বেরিয়েছিলাম সেই জায়গাতেও অলমোস্ট পৌঁছেই গেছি। আচ্ছা রাস্তায় যেতে যেতে আবার আরেকজনের সাথে দেখা হলো, ওই দেখো দূরে দেখতে পাচ্ছ সারি সারি রাবণ সাজানো। কারণ তোমরা কম বেশি সবাই জানো বিজয়া দশমীর দিন যখন আমরা কিনা মাকে বরণ করি, সিঁদুর খেলি, তখন দিল্লিতে হয় দশেরা, মানে রাবণ দহন করা হয়, যেদিন নাকি কথিত আছে রামায়ণে যে রাম নাকি রাবণকে মেরেছিল, ঠিক আছে, বধ করেছিল। তো সেই হিসাবেই রাবণ বিক্রি হচ্ছে, যাতে বিজয়া দশমীর দিন বা দশেরার দিন ওরা সবাই রাবণকে বধ করবে, জ্বালিয়ে দেবে, আগুন দিয়ে জ্বালিয়ে দেবে। কম বেশি আমরা সিনেমাতেও এই জিনিসগুলো কিন্তু দেখি। তো সেদিন আমরা গেছিলাম, সপ্তমীর দিন যেহেতু ছিল, আমরা গেছিলাম সব থেকে ফেমাস জায়গা দিল্লির, মানে কম বেশি সব বাঙালিরাই ভাবে যে কেউ যদি দিল্লিতে থাকে নাকি এখানেই সে থাকবে, কিন্তু আসলে সেটা হয় না, সারা দিল্লি জুড়েই বাঙালিরা থাকে যেখানে যার সুবিধা মতো। তো আমরা গেছিলাম সিআর পার্কে। তো ওখানে একটা কাপল রিলস করছিল, হাজব্যান্ড তার ওয়াইফের ভিডিও বানিয়ে দিচ্ছিল। আমি রোমিওকে বললাম দেখো কিছু শেখো, তুমি কিছু শিখতে পারো তো। আর সেই মুহূর্তেই আবার মিষ্টির এই গাড়িটা খুব পছন্দ হয়েছে, পারলে তো বাবাকে দিয়ে কিনিয়েই দেয়। ও খেলনা গাড়ি আর রিয়েল গাড়ির মধ্যে তফাৎ বুঝতে পারছে না। ওর বাবা বলছে এই তুই কি করছিস। আর ঠিক তার পর মুহূর্তেই আবার আমার ভেতরের লোভ আকর্ষণটা হঠাৎ করে জেগে উঠলো। সেটা হচ্ছে এই যে শাড়ির দোকান সামনে আর আমি কিনতে পারছি না, মানে সত্যিকারে আমার জন্য খুব কষ্টকর। কারণ রোমিও বলেছে কিনে দেবে না, কারণ পুজোতে আমি অনেকগুলো কিনেছি, তাইও আমাকে কিনে দেবে না। আমিও বললাম যে ঠিক আছে আমি নেব না বলে মাথা নত করে বাকি ঠাকুর দেখাতে আবার মনোযোগ দিলাম। কারণ ভাবলাম যে পুজো ঘন্টার দিনে ঝগড়াঝাটি করে লাভ নেই বলো, তা আবার ঘুরতে বেরিয়ে ঘরের ভেতরে বরঞ্চ ওই ঝগড়াটা কন্টিনিউ করব। এক ঠাকুরের প্যান্ডেল দেখা কমপ্লিট করে আরেক প্যান্ডেলে চলে এলাম। এটা হচ্ছে নিউ দিল্লি সিআর পার্ক কালীবাড়ি। হ্যাঁ, এটা কালীবাড়িতে মানে দিল্লিতে যতগুলো কালীবাড়ি আছে কম বেশি সবকটা কালীবাড়িতেই দুর্গাপুজো, কালী পুজো সবকটাই হয়। তো আমরা নিউ দিল্লি সিআর পার্কের এই কালীবাড়িতে এই নিয়ে সেকেন্ড টাইম এলাম, রোমিও আর আমি। ফার্স্ট টাইম যখন এসেছিলাম তখন মিষ্টি হয়নি, এইবার মিষ্টিরও ফার্স্ট টাইম। যেহেতু ও একটু বড় হয়েছে তাই জন্যই এই রিস্কটা নিলাম যে ওকে নিয়ে এত ভিড়ের মধ্যে এলাম। আচ্ছা তোমরা ভাবছো হয়তো দিল্লিতে এত ভিড় হয় না, কিন্তু এটা একদমই ভুল। দেখো এই জন্যই তোমাদেরকে এই ভিডিওটা
ভিডিওটা জাস্ট দেখালাম যে আসলে এরকম কিছুই না, দিল্লিতেও ভিড় হয়। আর এখন জানো তো সোশ্যাল মিডিয়া হওয়াতে প্রত্যেকটা জিনিসই এতটা বেশি ভাইরাল হয়ে যায় যে কম বেশি সব কাস্টের মানুষরাই সব জিনিস জানতে পেরে যায় আর তারা চলেও আসে। যাই হোক, তো কালীবাড়ির পুজোটা কমপ্লিট করে এলাম এটা নেক্সট প্যান্ডেলে। আর এখানের ভিড়টা ছিল সব থেকে বেশি। আর যে এইটা 3 নম্বর প্যান্ডেল তোমরা যেটা দেখছো, কিন্তু এই 3 নম্বরে আসতে গিয়ে যে আমাদের কত হাঁটতে হয়েছে, আর মিষ্টিটা এত হাঁটতে পারবে না তাই ওকে কোলে নিতে হয়েছে। আর কিন্তু সেই দিনের সব থেকে বড় ব্যাপার ছিল, সেদিন মিষ্টি আমার কোলে আসতে চাইছিল না, সেদিন মিষ্টি শুধুমাত্র পাপার কোলে থাকতে চাইছিল। আর এখানে এই যে প্যান্ডেলটা এখন তোমরা দেখছো, এটা ছিল সেদিনের আমাদের লাস্ট প্যান্ডেল হপিং, ঠিক আছে, সপ্তমীর দিনে। কারণ এর বেশি আর দেখা সম্ভব হচ্ছিল না, মিষ্টি অনেক পরিমাণে ঘেমে গেছিলো, আমরাও অনেক পরিমাণে ক্লান্ত হয়ে গেছিলাম, বিকজ ও কোল থেকে নামছিল না রোমিও, তো রোমিও অনেক বেশি টায়ার্ড ফিল করছিল। কিন্তু এখানে এসে একটু হলেও মনটা জুড়িয়ে গেছিলো, কারণ এখানে তখন হচ্ছিলো ধুনুচি নাচ। বাট জানো তো এই ধুনুচি নাচে আমরা কেউ পার্টিসিপেট করতে পারবো না, বিকজ ওখানে ব্যারিকেড করা ছিল যাতে বাইরের কেউ ওখানে প্রবেশ না করতে পারে। ওটা শুধুমাত্র ছিল ওদের কমিটির। যেহেতু সিআর পার্কে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়, সেই জন্যই ওরা এই নিয়মটা মানে করেছে। যদিও এটা খুবই ভালো জিনিস, কারণ মানুষের কীরকম মেন্টালিটি, কেমন ধরনের মানুষ সেখানে আসছে সবাই তো বুঝতে পারে না, তাই জন্য ঠিকই আছে। বাইরে ব্যারিকেডের বাইরে তুমি যথেষ্ট পরিমাণে এনজয় করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। তারপর এখানে অনেক বড় ফুড স্টল লাগানো হয়েছিল, মানে পুরো মাঠ জুড়ে ফুড কাউন্টার ছিল, তো সেই কারণেই আমরাও বসেছিলাম। রোমিও গেছে খাবার আনতে। এই দেখো প্রচণ্ড পরিমাণে দাম ছিল, প্রচণ্ড পরিমাণে, মানে জানি না কেন এত বেশি ওরা লুটছিল, বাট প্রচণ্ড পরিমাণে দাম ছিল। এই মেয়ে এতটা পরিমাণে টায়ার্ড হয়ে গেছিলো, কিন্তু এই আইসক্রিম পেয়েও সব ভুলে গেছে, তাই জন্য আবার বলছে টাটা টাটা। বাট ওর বাবার মধ্যে আর কোনো জানপ্রাণ নেই, সে আমাকে বলছে তুমি ক্যাব বুক করো, তাড়াতাড়ি এখান থেকে বেরোবো। আমি বললাম হ্যাঁ ঠিক আছে, আমিও আর পারছি না। আর তোমরা বিশ্বাস করবে না, এই 3টে ঠাকুর কিন্তু আমরা 4.5 ঘন্টায় দেখেছি। ইয়াস, ঠিকই শুনতে পাচ্ছ। তো যাই হোক, তারপরে ক্যাব বুক করে আমরা যাচ্ছিলাম তো বাড়িতে, কিন্তু এতটাই দেরি হয়ে গেছিলো আমাদের বাড়ি ফিরতে ফিরতে যে আমার শ্বশুরমশাই আবার কল করে বললো তোরা সোজা প্যান্ডেলে আয়, একেবারে রাতে ডিনার করে তারপর বাড়ি যাবি। দুপুর থেকেই একই জামা কাপড় পুরো অসুস্থ হচ্ছে, এবার স্নান করে নিনি। তো আজকের ভিডিও এখানেই। ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবে, আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই বাই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের যত্ন নিয়ে দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওতে।